হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডির সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং আগের মতোই সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনায় থাকছে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আমরা সবাই জানি পাংচুয়েশন মার্ক অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অত্যন্ত সহজ একটি আইটেম। তো এই পাংচুয়েশন মার্ক অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার্স সহজ নাকি কঠিন, আজকের আলোচনার মাধ্যমেই তা প্রমাণ হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। যে পাংচুয়েশন মার্কগুলো পরীক্ষাতে আসে শুধুমাত্র সেগুলো নিয়েই আজকের আলোচনা। পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো হচ্ছে ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি কমা, কোশ্চেন মার্ক অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক। প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে পাংচুয়েশন মার্ক কী। পাংচুয়েশন মার্ক হচ্ছে বিরাম চিহ্ন। আমরা আমাদের দৈনন্দিন কথা বলার সময় অথবা আমরা সেটি লিখে প্রকাশ করার সময় কিছু কিছু জায়গায় বিশ্রাম নিই বা বিরাম নিই। তো কখন কিভাবে বিশ্রাম নিব বা কখন কতটুকু বিশ্রাম নিব অথবা আমাদের রিয়াকশনটা কেমন হবে সেইটি প্রমাণ করার জন্যই কিছু চিহ্ন ব্যবহার করা হয়, আর সেই চিহ্নগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক মূলত দুটি ক্ষেত্রে ব্যবহার হয়। একটি হচ্ছে একটি সেন্টেন্সের একদম শেষে, আর একটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায়। তো প্রথমেই আলোচনা করব একটি সেন্টেন্সের শেষে কোন চিহ্ন ব্যবহার করবেন। একটি সেন্টেন্সের শেষে কোন চিহ্নগুলো বসে। তো আমরা সবাই জানি যে আমরা যে কথা বলি অথবা আমরা যে সেন্টেন্স লিখি সেই সেন্টেন্স মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা পাংচুয়েশনের স্বার্থে আরও 2 প্রকার সেন্টেন্স যোগ করব। একটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আরেকটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একটি হচ্ছে কমপ্লেক্স, আরেকটি হচ্ছে কম্পাউন্ড। আমরা পাংচুয়েশনের স্বার্থে এই 2টি সেন্টেন্স যোগ করলাম, তাহলে মোট সেন্টেন্স দাঁড়ালো হচ্ছে 7 রকম। এবার একটু খেয়াল করবেন, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে বসবে ফুল স্টপ, ইন্টারোগেটিভের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক, ইম্পারেটিভে ফুল স্টপ, অপটেটিভে ফুল স্টপ, এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেশন মার্ক, কমপ্লেক্সে ফুল স্টপ, কম্পাউন্ডে ফুল স্টপ। এখন প্রশ্ন হচ্ছে, একটি সেন্টেন্স মূলত আমরা চিহ্ন দেখেই চিনি, অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা বুঝে নিই ওই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার কোনো সেন্টেন্সের শেষে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে আমরা বুঝে নিই সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু এখন প্রবলেমটি হচ্ছে এখানে তো কোনো সেন্টেন্সের শেষেই কোনো চিহ্ন দেওয়া থাকবে না, তাহলে চিহ্ন বাদ দিয়ে ওই সেন্টেন্সটিকে আমরা কিভাবে চিনব? একটু খেয়াল করবেন আমরা কোন সেন্টেন্সটা কিভাবে চিনতে পারি। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের শুরুতেই দেখবেন সাবজেক্ট আছে, আবারও বলি, যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট আছে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা চিহ্ন না দেখেও বুঝতে পারবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটি। আজ থেকে মনে রাখবেন, যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাবে শুরু হয়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেই কিন্তু যত রকমের প্যাচ আছে, একটু ভালো করে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে। যে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব থাকবে, যে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে একটি বড় প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, হট, হোয়েন, হোয়ার, হাউ, হু, হুম, হুইচ, হুজ, যে 9টি ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো তো আবার কনজাংশনও হয়। তাহলে আমি একটি সেন্টেন্স লিখছি, একটু খেয়াল করবেন। আই, কি লিখেছি? আই গেট আপ ফ্রম বেড হোয়েন মাই ফাদার গোজ টু অফিস। এখন এখানে তো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে কোনো সেন্টেন্স যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়
তাহলে তো নিয়ম অনুযায়ী এখানে একটি ফুল স্টপ বসে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আবার এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে কি হবে, এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন হবে। এটাই তো। কিন্তু প্রবলেম হচ্ছে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কনজাংশন হিসাবে ব্যবহার হয়। আপনি কিভাবে বুঝবেন যে এই ডাব্লিউএস ওয়ার্ডটি কনজাংশন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? এইটা বোঝার জন্য আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে, আপনি খেয়াল করবেন যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি দেখেন ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব আছে, তাহলে বুঝবেন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ওই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এই সেন্টেন্সটা আমরা একটু আলাদা করে লিখি। যদি বলি হোয়েন ডাজ মাই ফাদার গো টু অফিস, একটু খেয়াল করবেন, তাহলে এখানেও ডাব্লিউএস ওয়ার্ড আছে হোয়েন, আবার এখানেও হোয়েন। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? এখানে পার্থক্য হচ্ছে এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটি অক্সিলারি ভার্ব আছে। তাহলে প্রবলেমের সলিউশনটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ। ক্লিয়ার? আর যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটি ইন্টারোগেটিভ প্রোনাউন না এবং ওই সেন্টেন্সটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটি কনজাংশন এবং এইটি শেষে যাই হবে ফুল স্টপ। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে বুঝবেন ওই ডাব্লিউএস ওয়ার্ডটি হচ্ছে কনজাংশন এবং ওই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। টোটাল সেন্টেন্সের শেষে যাই ফুল স্টপ দিবেন। ক্লিয়ার? তাহলে আবারও বলি, ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এবং শেষে দিবেন জিজ্ঞাসা চিহ্ন। আর যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটি কনজাংশন এবং ওই সেন্টেন্সের শেষে হবে ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনে গেলাম। আরও একটি প্রবলেম আছে। প্রবলেমটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ এবং হোয়াট ব্যবহার হয়। যেমন একটি সেন্টেন্স যদি আমরা লিখি, হোয়াট এ নাইস গার্ল ইউ আর, তাহলে এটাও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাকি এটি কনজাংশন? কারণ একসাথে তো অনেকগুলো সেন্টেন্স থাকবে, তার মধ্যেই তো এই সেন্টেন্সটি থাকবে। তাহলে এই সেন্টেন্সটি যে ইন্টারোগেটিভ বা এই সেন্টেন্সটি যে কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স, অনেকগুলো সেন্টেন্স পাশাপাশি থাকলে কীভাবে বুঝবেন? যখন দেখবেন হাউ এবং হোয়াটের ক্ষেত্রে এরপরে একদম শুরুটা হয়েছে হাউ এবং হোয়াট দিয়ে এবং শেষে যদি ভার্ব থাকে তাহলে বুঝবেন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কথা ক্লিয়ার? এবারে আসুন, তাহলে আমরা অ্যাসার্টিভ চিনে গেলাম, ইন্টারোগেটিভও চিনে গেলাম। এবারে ইম্পারেটিভ, যে সেন্টেন্সের শুরুটা ভার্ব দিয়ে হয়, শুরুটা কি দিয়ে হবে? ভার্ব দিয়ে শুরু হবে। আরেকটু ধরুন, আরও মজার কথা আছে এবং এগুলোর একটি মাস্টার সমাধান আছে, একটু খেয়াল করবেন। অবজেক্টিভ সেন্টেন্স চিনবেন কী করে? প্রথমে থাকবে মে অথবা লং লিভ থাকবে, লং লিভ। কোনো সেন্টেন্সের শুরুটা যদি মে দিয়ে হয় অথবা লং লিভ দেওয়া হয় তাহলে সেটি অবজেক্টিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্সের শেষে ভার্ব থাকবে, শেষে ভার্ব, মনে রাখবেন যে সেন্টেন্সের একদম শেষে ভার্ব থাকবে সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কথা ক্লিয়ার? এরপরেও যদি আপনার সমস্যা হয়ে থাকে, আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র এই দুটি সেন্টেন্স নিয়ে রাখবেন, একটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক হয়, ইন্টারোগেটিভ চিহ্ন হয়, আর এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক বা এক্সক্লেমেটরি চিহ্ন হয় বা বিস্ময়সূচক চিহ্ন হয়। বাকি সব ক্ষেত্রে যেহেতু ফুল স্টপ হয়, সেক্ষেত্রে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এই দুটো চিনে রাখবেন। বাকি সব সেন্টেন্সের শেষে কী দিবেন? ফুল স্টপ। কথা ক্লিয়ার? তাহলে এতক্ষণে আমরা শিখলাম একটি সেন্টেন্সের শেষে কোন চিহ্ন দিব। তো এবারে শিখব একটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় কোন ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার হবে। একটু খেয়াল করবেন। প্রথমে আমরা ফুল স্টপ নিয়ে কথা বলি। এতক্ষণে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অবজেক্টিভ, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আরও একটি ক্ষেত্রে ফুল স্টপ বসে, সেটি হচ্ছে কোনো নামের সংক্ষিপ্ত রূপ, কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ বা কোনো পদবীর সংক্ষিপ্ত রূপ।
তিনটা, কোনো নামের সংক্ষিপ্ত রূপ, কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, আবার কোনো পদবীর সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা লিখি মোহাম্মদ, মোহাম্মদকে সংক্ষেপে লিখি কি এমডি, তাহলে ফুল স্টপ। আমরা লিখি মিস্টার, মিস্টারের সংক্ষেপে লিখি কি এমআর, তাহলে ফুল স্টপ। আবার মিসেসের সংক্ষেপে লিখি এমআরএস, তাহলে ফুল স্টপ। অর্থাৎ আমরা নামের শুরুতে যে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি তাদের পরে ফুল স্টপ দিবেন, 1 নাম্বার। 2 নাম্বারটি হচ্ছে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা যদি বলি ইউএসএ, ইউএসএ তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার যদি বলি এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তাহলে এইরকমভাবে যত সংক্ষিপ্ত ওয়ার্ড মানে ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি এই সকল শব্দের পরে ফুল স্টপ দিবেন। আবার নামের সংক্ষিপ্ত রূপ, যেমন আব্দুল বারী খান, কারো নাম হচ্ছে আব্দুল বারী খান, তাহলে আব্দুলের এ, বাড়ির বি, তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, নামের সংক্ষিপ্ত রূপ। এই নামের সংক্ষিপ্ত রূপের মাঝখানে ফুল স্টপ হবে। কথা ক্লিয়ার? তাহলে ফুল স্টপ বসে কয় জায়গায়? মোট 2 জায়গায়, মনে রাখবেন। নাম্বার 1, সেন্টেন্সের শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলোর শেষে ফুল স্টপ বসবে 1। 2 নাম্বার হচ্ছে কোনো নামের, কোনো ওয়ার্ডের বা কোনো পদের সংক্ষিপ্ত রূপ, কোনো নামের, কোনো ওয়ার্ডের, কোনো পদবীর সংক্ষিপ্ত রূপ হলে সেক্ষেত্রেও ফুল স্টপ বসে। তাহলে ফুল স্টপের পর্ব শেষ। এবারে শিখব কমা কোথায় কোথায় বসে। মনে রাখবেন মোট 7 জায়গায় কমা বসে। কয় জায়গায়? 7 জায়গায়। একটু খেয়াল করবেন, আমি একটা একটি করে আলোচনা করছি। প্রথমে হচ্ছে সমজাতীয় শব্দের পরে কমা। শুধু সমজাতীয় শব্দ নয়, সমজাতীয় শব্দ, সমজাতীয় ক্লজ, সমজাতীয় ফ্রেজ। আপনারা জানেন ইংরেজিতে একই ধরনের পার্টস অফ স্পিচ পাশাপাশি বসতে পারে না, কিন্তু যদি প্রয়োজন হয় পাশাপাশি বসানোর একই জাতীয় পার্টস অফ স্পিচ, তাহলে প্রত্যেকটির পরে কমা ব্যবহার করতে হবে। আবার একই ধরনের ক্লজও যদি পাশাপাশি বসে তাহলে সেই ক্ষেত্রেও প্রত্যেকটি ক্লজের পরে কমা বসাতে হবে। আবার একই ধরনের ফ্রেজ যদি পাশাপাশি বসাতে চাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই ফ্রেজগুলোর পরে একটি করে কমা ব্যবহার করতে হবে। আমি একটি উদাহরণ দিই, খেয়াল করুন। আই উইল বাই পেন্স, বুকস, পেন্সিলস। একটু খেয়াল করুন, আই উইল বাই পেন্স, বুকস, পেন্সিলস। তাহলে এখানে পেন্স নাউন, বুকস নাউন, পেন্সিলও নাউন। তাহলে এই 3টি নাউন তো পাশাপাশি বসতে পারবে না। ইংরেজির গ্রামারের নিয়ম অনুযায়ী একই ধরনের পার্টস অফ স্পিচ পাশাপাশি বসতে পারবে না। তাহলে আপনি কি করবেন? তাহলে এই নাউনগুলোর পরে একটি করে কমা ব্যবহার করবেন। যেমন আরেকটি উদাহরণ যদি দিই, হি ইজ অনেস্ট, ট্রুথফুল, ট্রুথফুল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। একটু খেয়াল করবেন, তাহলে এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ, ট্রুথফুল অ্যাডজেক্টিভ। হি ইজ ট্রুথফুল, হি ইজ অনেস্ট, ট্রুথফুল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, 3টা অ্যাডজেক্টিভ। এই দুটি অ্যাডজেক্টিভ না আমরা অ্যান্ড দিয়ে আলাদা করলাম, কিন্তু অনেস্ট অ্যান্ড ট্রুথফুল এই দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসার সক্ষমতা নেই। ইংলিশ গ্রামারের কখনোই একই ধরনের পার্টস অফ স্পিচ পাশাপাশি বসবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে কমা ব্যবহার করবেন। তাহলে আমরা প্রথম নিয়মটা কি জানলাম? সমজাতীয় শব্দ, সমজাতীয় ফ্রেজ এবং সমজাতীয় ক্লজ কখনোই পাশাপাশি বসবে না এবং প্রত্যেকটার পরে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথম নিয়ম দ্বারা কি জানলাম? সমজাতীয় শব্দ, সমজাতীয় ফ্রেজ এবং সমজাতীয় ক্লজের পরে কমা হয়। 2 নম্বরে আসুন, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি? প্রথম প্রশ্ন। অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্টের অতিরিক্ত পরিচয় বা অতিরিক্ত তথ্য। অর্থাৎ যে ওয়ার্ড বা যে সকল ওয়ার্ড সাবজেক্টেরই অতিরিক্ত পরিচয় বহন করে সেগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ অথবা কেস ইন অ্যাপোজিশন। অবশ্যই এই অ্যাপোজিটিভ এর আগে একটি কমা ব্যবহার করতে হবে। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটু খেয়াল করুন, আমরা লিখেছি কি? নজরুল ইসলাম, our national poet, wrote many poems.
তাহলে নজরুল ইসলাম এবং আওয়ার ন্যাশনাল পয়েট। নজরুল ইসলামকে আমাদের জাতীয় কবি, আবার আমাদের জাতীয় কবিকে নজরুল ইসলাম। তাহলে এই নজরুল ইসলামও যে আমাদের জাতীয় কবি সে, অর্থাৎ সাবজেক্টেরই অতিরিক্ত পরিচয়। সাবজেক্টের যে অতিরিক্ত পরিচয় সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ অথবা কেস ইন অ্যাপোজিশন। এই ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরে একটি কমা ব্যবহার করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা বুঝলাম। এবারে তৃতীয় নিয়ম, যদি কখনো দেখেন কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি প্রথমে আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের পরে একটি কমা ব্যবহার করতে হবে। আমি প্রথম দিকে একটি সেন্টেন্স লিখেছিলাম, সেটি হচ্ছে আই গেট আপ ফ্রম বেড when my father goes to office। তাহলে এই যে when my father goes to office এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো সাবঅর্ডিনেট ক্লজ চিনি না। সাবঅর্ডিনেট ক্লজ চেনার সহজ বুদ্ধি হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়েনের শুরুতে, এই সেন্টেন্সটার শুরুতে হোয়েন আছে, তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে বা এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে এই সেন্টেন্সটা কিন্তু আরও একভাবে লেখা যায়। কিভাবে? সেটা হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আগে দিই, হোয়েন মাই ফাদার goes to office I get up from bed। একটু খেয়াল করবেন, যদি আমরা কখনো যদি আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটি শুরুতে ব্যবহার করি, দেখবেন প্রথমেই একটি কনজাংশন দিয়ে শুরু হয়েছে। সেটি হোয়েন হতে পারে, হট হতে পারে, হোয়ার হতে পারে, ইফ, তারপরে হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, যে কোনো কনজাংশন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এই ক্লজটির শেষে অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টের আগে একটি কমা ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতেই যদি কনজাংশন থাকে তাহলে দ্বিতীয় সেন্টেন্সের আগে একটি কমা হবে। ক্লিয়ার? এবারে আমরা শিখব ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন। যদি কখনো ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরে একটি কমা ব্যবহার করতে হবে। একটু খেয়াল করবেন, সেটি হচ্ছে নাসির said to Rumi, Nasir said to Rumi, I am your friend। Nasir said to Rumi, I am your friend। যদি এরকম ডিরেক্ট স্পিচ অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পর একটি কমা হবে এবং যে রিপোর্টেড স্পিচটি সেই রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। হাউএভার, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, মোরওভার, এরকম যে অ্যাডভার্বগুলো রয়েছে এবং এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয় তাহলে অবশ্যই এই অ্যাডভার্বগুলোর পরে একটি কমা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবারে আসুন ডেট, অ্যাড্রেস এবং প্লেস আলাদা আলাদা যদি করতে হয়, এটা একটা সময়, এটা একটা সময়, এইরকম সেন্টেন্সকে যদি আলাদা করতে হয় তাহলে এরকমভাবে একটি কমা দিতে হবে। যদি ডেটকে আলাদা করতে হয় বা ডেটকে আলাদা করতে এরকম কমা ব্যবহার হয় তাহলে এরকম অ্যাড্রেসকে অর্থাৎ 112, কারণ বাজার, ঢাকা, অর্থাৎ এরকম ডেট, অ্যাড্রেস এবং প্লেসকে যদি আলাদা করতে হয় তাহলেও কমা ব্যবহার করতে হয়। আরেকটি হচ্ছে অঙ্কের ক্ষেত্রে। আমরা যদি কোনো অঙ্ক লিখি তাহলে একটু খেয়াল করবেন, যদি বলি 10,000 তাহলে প্রথম 3টার পরে কমা, এরপরে 2টার পরে কমা। এবার আসুন অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি শুধুমাত্র দুটি ক্ষেত্রে বসে। 1 নাম্বার, যদি কখনো শর্ট ফর্ম ব্যবহার করা হয় সেই শর্ট ফর্মের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। আর যদি কোনো নাউনকে পসেসিভে রূপান্তর করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হয়। কেমনে একটু খেয়াল করেন, যদি বলি আই হ্যাভ, এটাকে সংক্ষিপ্ত লিখতে আই অ্যাপোস্ট্রফি ভি। এরকম যদি বলি ডু নট, তাহলে এটা কি সংক্ষেপে হবে ডন্ট। অর্থাৎ সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত রূপ লং ফর্ম থেকে যখন শর্ট ফর্ম করা হবে তখন এই শর্ট ফর্মের ক্ষেত্রে অবশ্যই একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। আরেকটি হচ্ছে কোনো নাউনের পসেসিভ করতে গেলে, যেমন হাসানকে, এটা নাউন, এটাকে যদি পসেসিভ করি তাহলে হবে হাসানস, হাসানস। অর্থাৎ কোনো নাউনকে যদি পসেসিভ করতে হয় তাহলে একটি অ্যাপোস্ট্রফি হয়। তাহলে অ্যাপোস্ট্রফি বসে দুই ক্ষেত্রে, একটি হচ্ছে লং ফর্ম থেকে শর্ট ফর্ম ব্যবহার করলে শর্ট ফর্মের ক্ষেত্রে অবশ্যই একটি অ্যাপোস্ট্রফি হবে, আরেকটি হচ্ছে কোনো নাউনের পসেসিভ করতে গেলে সেই নাউনের ক্ষেত্রে একটি অ্যাপোস্ট্রফি হবে। কোশ্চেন মার্ক আমরা ইতিমধ্যে শিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক হয়। এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক কখন হয়? কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে। আরেকটি ক্ষেত্রে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার হয় যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করা হয়, কেমন হুররা, উই হ্যাভ ওন দি গেম। তাহলে এই যে এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করলে এই ওয়ার্ডের পরে একটি এক্সক্লেমেশন মার্ক হবে। তাহলে আমরা শিখে গেলাম কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় ইনভার্টেড কমা, কোথায় অ্যাপোস্ট্রফি, কোথায় কোশ্চেন মার্ক, কোথায় এক্সক্লেমেশন মার্ক। এতক্ষণ শিখলাম পাংচুয়েশন মার্কের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন চিহ্ন ব্যবহার করবেন। এবারে আমরা শিখব ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বড় হাতের ইংরেজি লেটার ব্যবহার করবেন। একটু খেয়াল করবেন, অত্যন্ত সহজে মাত্র তিনটি কথার মাধ্যমেই ইউজ অফ ক্যাপিটাল লেটার্স শেষ। খেয়াল করবেন, প্রথমেই প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতে দিবেন। 1 নাম্বার, প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম যে লেটারটি সে লেটারটি অবশ্যই বড় হাতের হবে, শেষ। 2 নম্বরে আসুন, খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরটি, প্রপার নাউন। প্রপার নাউনের প্রত্যেকটি অংশের প্রথম লেটার। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সময় এর নাম বোঝাবে। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সময়ের নাম বোঝাবে, সেইটাকে বলা হবে প্রপার নাউন। আর এই প্রপার নাউনের যতগুলি অংশ থাকবে প্রত্যেকটি অংশের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। যেমন কোনো ব্যক্তির নাম যদি হয় আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, তাহলে এই নামটি 3টা অংশ, আবুল, কালাম এবং আজাদ। এই নামের যে 3টি অংশ সেই 3টি অংশেরই প্রথম অক্ষর বড় হাতের হবে। ক্লিয়ার? আবার যদি নাম হয়, ধরেন একটি পত্রিকার নাম প্রথম আলো, প্রথম আলো, তাহলে এই পত্রিকার নামে 2টি অংশ, প্রথম আলো, তাহলে প্রথমের পি বড় হাতের, আলোর এ বড় হাতের। অর্থাৎ একটি প্রপার নাউনের যে কয়টি অংশ থাকবে তার প্রত্যেকটি অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে। প্রপার নাউন কি? যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময়ের নাম বোঝাবে, সেটি হচ্ছে প্রপার নাউন। আরেকটি হচ্ছে যে আই অর্থ আমি, সে আই যেখানে ব্যবহার হোক সেটি বড় হাতের হবে। জাস্ট এই 3টি কথা আপনি মাথায় রাখবেন, তাহলে বড় হাতের অক্ষর ব্যবহারের বা ক্যাপিটাল লেটারের ব্যবহার আপনার আর ভুল হবে না। 1 নম্বর হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতে দিবেন। 2 নম্বর হচ্ছে প্রপার নাউনের প্রত্যেকটি অংশের প্রথম অক্ষর বড় হাতে দিবেন, আর যে আয়ের অর্থ আমি, সেই আয় সবসময় বড় হাতের হবে। ক্লিয়ার? তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর সমাধান দেবার। তো যদি আজকের এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আলোচনাটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।